हेलो दोस्तों। तो कैसे हैं आप लोग? তো নমস্কার সবাইকে। ঠিক আছে, যারা উপরে আছো। আর পারমিটের কম্বিনেশন শেষ হয়ে গেছে। জেনারেলি আগে সেট তত্ত্ব করানোর কথা, তারপরে এইসব, কারণ ওটাই ফার্স্ট চ্যাপ্টার 11, তারপরে বাকি সব করানোর কথা। কিন্তু আমি ইচ্ছা করি পারমিটেশন কম্বিনেশন আগে করেছি, কারণ ওটা আমার পার্সোনালি ফেভারিট চ্যাপ্টার একটা। আর মানে ওটাতে অত সেট লাগেও না, ঠিক আছে। সেটটা লাগে প্রবাবিলিটিতে, সেট আর পারমিটেশন কম্বিনেশন সব একসাথে লাগে প্রবাবিলিটিতে। তো প্রবাবিলিটি শিখতে গেলে এটা তো শিখতেই হবে, ঠিক আছে। তো সেট থিওরি আমরা এখন শিখবো, ঠিক আছে। এবার ফার্স্ট চ্যাপ্টার ইজি চ্যাপ্টার, বেসিক্যালি থিওরি বেসিস চ্যাপ্টার, মানে সেরকম যে অঙ্ক ফঙ্ক হাজারটা, ঠিক আছে, আলাদা কনসেপ্ট আছে, সে তো থিওরি, মানে থিওরি বেসিস কনসেপ্ট আর কি। মানে ফর্মুলা একটা, তার যেমন পারমিটেশন কম্বিনেশনে ছিল না, একটাই ফর্মুলা কতগুলো কনসেপ্টের অঙ্ক হচ্ছে, তাই না? এরকম এখানেও সব নেই কিছু, ঠিক আছে, পুরো থিওরির ওপর বেস করে। তো সেট তত্ত্বটা বোঝার জন্য আমাদের পুরোটাই, মানে কি বলবো, আমি এরকম মুখে বলবো, ঠিক আছে। আর সেট তত্ত্ব থেকে বেসিক্যালি যে প্রশ্নগুলো আসে সেগুলো আজকের এখানে ডিসকাশন হবে না। এখানে পুরো বেসিক জিনিসটা ডিসকাশন হবে, কি সেট, ঠিক আছে, কেন সেট নিয়ে আমরা কাজ করি, কি এই সবগুলো হবে, ঠিক আছে। আর কি কি পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা হয়, চিহ্ন ফিহ্ন, এই সবগুলো হবে, ঠিক আছে। তো যারা এটা জানো তারা স্কিপ করবে, স্কিপ করে কি পুরো ভিডিওতে এটাই হবে, তারা চলেই যেতে পারে, ঠিক আছে। আর যারা থাকতে চাও থাকতে পারে। তো যেটা বলার বিষয় যে সেট থিওরামটা কি, ঠিক আছে। সেট সেট মানে হচ্ছে একটা সংকলন, সেট সেট, ঠিক আছে। মানে আমরা কিছু বলি না যে একটা রঙের সেট কিনবো, ঠিক আছে, বা একটা খাতার সেট, বা একটা বইয়ের সেট কিনবো, ঠিক আছে। যেমন হয় না যে যেমন ধরো একটা ফেলুদার বই, অনেকগুলো বই আছে ফেলুদার, ঠিক আছে, ফেলুদার বইয়ের সেট, ঠিক আছে। তো সেট ইন দ্য সেন্স একটা সেটের সঙ্গে আমরা পরিচিত, কথাটার সঙ্গে আমরা পরিচিত, ঠিক আছে। মানে আমরা যে মানেটা জানি সেটাই, কিন্তু মানে আমরা সেটের যে মানেটা জানি, সেটার মানে আমরা যেটা জানি এতদিন ধরে যেটা জেনেছি, এটাও সেটাই রিপ্রেজেন্ট করছে, এটা কিছু আলাদা কিছু রিপ্রেজেন্ট করছে না। ওই সেট ওয়েটা একটা ডিও আছে, ওই সেট ওয়েটের সেট নয় এটা, আমরা যে সেট জানি ওই সেটই এটা, ঠিক আছে। তো যেমন ধরো এই পেনটা আছে, ঠিক আছে, এরকম যদি 10টা পেনের সেট, এই কোম্পানি ডোমসের পেন এটা, তো ডোমস যদি বার করতো তাহলে কি বলতাম, 10টা পেনের সেট একটা কিনবো, এরকম আমরা তো পরিচিত, এইসব কথাগুলোর সঙ্গে আমরা পরিচিত এবং আমরা কিনেও থাকি। তো সেট মানে সংকলন বোঝে, এটার সঙ্গে আমরা পরিচিত। এবার এটা অঙ্কে কেন এলো, ঠিক আছে, এবং অঙ্কে এটা কিভাবে জিনিসগুলো হয়, ঠিক আছে, সেগুলো আমাকে জানতে হবে। এবার সেট আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে বস্তুর জানি এবং সেগুলোতে আমাদের কোনোদিন মানে সেরকম ক্যালকুলেশন কিছু করতে হবে না, ঠিক আছে। সেটের একটা সুবিধা হলো, আমি আগেই এগুলো বলে দিই, সেটের যে সুবিধাটা হলো যে সেট জানা থাকলে অনেক কঠিন কঠিন অঙ্ক, মানে সেট জানা থাকলে সেট দিয়ে মানে করা যায় আর কি, ঠিক আছে। মানে সেটা সেটের মধ্যে থাকতে হবে, সেই মানে সেট থিওরি তাতে অ্যাপ্লাই হবে এরকমই অঙ্ক, ঠিক আছে। তো মানে কি বলবো যে আমরা এতদিন বস্তু দিয়ে শিখে এসেছি, বস্তু দিয়ে, কিন্তু আমরা কোনোদিন নাম্বার দিয়ে সেট শুনেছি? 10টা নাম্বারের সেট শুনেছি, বা অ্যালফাবেটের সেট শুনিনি। অঙ্কের ক্ষেত্রে সেটের সুবিধা এটাই যে এখানে যে কোনো জিনিসকে তুমি সেটে আনতে পারবে, সেটে, ঠিক আছে। মানে অঙ্ক তোমাকে এই জিনিসটাকে পারমিশন দেয় যে তুমি যে কোনো জিনিসের সেট বানাতে পারবে, যে কোনো জিনিসের, যে কোনো পৃথিবীর যে কোনো জিনিসের সেট বানাতে পারবে, এনিথিং। সব থেকে বাজে জিনিসটা না, সব থেকে ভালো জিনিসটা হলো সেট তুমি বানাতে পারবে এবং সেটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে, ঠিক আছে। অঙ্ক এই সুযোগটা দেয়। বাস্তবে আমরা এরকম কিন্তু বলি না যে বলি যে 4টে নাম্বারের সেট বা 4টে নাম্বারের সংখ্যা না, আমরা বই, পেন, খাতা এইগুলো নিয়ে সেট আমরা শুনেছি। তো সেট জিনিসটা কি মানে অঙ্কের ক্ষেত্রে সেটা আগে বুঝি, চলো। ধরো এইটা একটা, আমি ধরলাম সেট, যেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো ফেলুদার বইয়ের সেটটাকে তুমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছো, তুমি ফেলুদার বইয়ের সেট বা তোমার যে বই ভাল লাগে সেইটা দিয়ে, বা পেন ভাল লাগে পেন দিয়ে তুমি একটা সেট মাথায় ধরে নাও, বস্তু দিয়েই ধরো, ঠিক আছে। ধরো একটা পেনের সেট বা বইয়ের সেট আছে, সেট মানে বোঝাতে পেরেছি তো, যে সংকলন, মানে ওই ক্যাটাগরির সব জিনিসগুলো এটাই আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এ একটা সেট, ঠিক আছে।
এই সেটটাকে আমি বলছি যে একটা বইয়ের সেট বা পেনের সেট এনিথিং। এবার এইখানে এ সেটে কটা নাম্বার আছে সেটাও নিশ্চয়ই ডিফাইন্ড। এ সেটে যেমন ধরো ফেলুদার বইয়ের একটা সেট, সেটা কটা বই আছে সেটা নিশ্চয়ই ডিফাইন্ড, রাইট? একটা পেনের সেট, আমি যেমন বলছি 10টা পেনের সেট, ঠিক আছে, তার মানে সেটা ডিফাইন্ড, রাইট? তাহলে এই যে এ সেট মানে যে কোনো বস্তু বা নাম্বার দিয়ে করি সেটা ডিফাইন্ড হবে, ঠিক আছে, মানে এটার একটা নাম্বার থাকবে, মানে নাম্বার থাকবে ইন দ্য সেন্স মানে তুমি বলতে পারবে যে 10টা কি 12টা কি 13টা এরকম না, এখানেই শেষ না। তোমার মনে হচ্ছে ডিফাইন্ড হবে, মানে এতক্ষণ যে কথাগুলো হলো ডিফাইন্ড হবে তাই মনে হচ্ছে তো, কিন্তু ইনডিফাইন্ডও হতে পারে, ইনডিফাইন্ড মানে আনডিফাইন্ড হতে পারে, ঠিক আছে, মানে নির্দিষ্ট হবে না ইন দ্য সেন্স মানে তুমি বলতে পারবে না যে হ্যাঁ এই সেটটাতে 5টা জিনিস, যেমন তুমি যদি বলো যে ফেলুদার ওই সেটটায় কটা বই আছে, ধরো তোমার বন্ধু কিনেছে একটা ফেলুদার বইয়ের সেট, ঠিক আছে, অন্য কোনো তোমার পছন্দের অন্য কোনো বাজে ভালো বইও তুমি কিনতে পারো। তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস, তোমার ধরো ওই লেখকের বই পছন্দ, তুমি জানতে পারলে, তুমি গিয়ে কি জিজ্ঞেস করবে যে ওই সেটটায় কটা বই আছে, তো তোমার বন্ধু নিশ্চয়ই বলবে না যে ইনফিনিটি সংখ্যক বই হবে না নিশ্চয়ই সেটে, নিশ্চয়ই বলবে 5টা কি 1টা কি 2টো, ঠিক আছে, সাধারণত 2টোই থাকে ফেলুদার বই সেট, যেটা 1000 টাকায় আসতো, তখন তো আসতো, এখন কত দাম জানি না আমি, ঠিক আছে, 2টো সেট থাকবে, 2টো বই আছে, ঠিক আছে, 2টো বইয়ের একটা সেট, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সেটে মানে অঙ্কের ক্ষেত্রে যে সেট বলে সেইখানে কিছু মানে নির্দিষ্ট থাকে না কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। এবার আগে সেটের যে আমি আগে এই জিনিসগুলো ক্লিয়ার করছি যে বাস্তবের সঙ্গে অঙ্কের সেটগুলোর কি পার্থক্য, এগুলো কেন বলছি এখন আমি ঢুকিনি, আমি বারবার বলছি ঢুকিনি, আমি পার্থক্যগুলো আগে বোঝাচ্ছি যাতে তোমরা যে বাস্তবে যে চিন্তাটা নিয়ে আছো আর অঙ্কের ক্ষেত্রে একটুখানি যে ডিফারেন্স সেটা আগে বুঝে যাও, ঠিক আছে। আচ্ছা, এই যে এ সেটটা হচ্ছে একটা মানে এটাকে যদি আমি সেট বলি তাহলে এইটা হবে হচ্ছে একটা সংকলন, মানে একটা বস্তু কি নাম্বার কি ওয়ার্ড বিভিন্ন জিনিসের, ঠিক আছে, সংকলন, ঠিক আছে। এবার এটার একটা শর্ত আছে, একটা না কিছু শর্ত আছে, 3টে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে এটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে মানে এটায় কোনো ফাঁক ফোকর থাকবে না, ওইটা যদি একটা সেট হয়, মানে ধরো তোমার এখানটা আমি যেমন বললাম ধরো 10টা পেনের সেট, ঠিক আছে, এবং আরও যদি স্পেসিফিক বলি মানে ওয়েল ডিফাইন্ড মানে কি বলতো, মানে পুরো স্পেসিফিক করে দেয় যে কিসের সেট আছে, 10টা পেনের সেট, তখন কেউ একটা প্রশ্ন তো করতেই পারে যে কোন কালির, বা আরেকজন প্রশ্ন করতে পারে কি ধরনের পেন। তো আমি পুরো একেবারে এরকম পুরো একবারে ওয়েল ডিফাইন্ড ভাবে বলে দিলাম যে 10টা নীল কালির হোয়াইট বোর্ড মার্কারের সেট, এই যে আমি ওয়েল ডিফাইন করে দিলাম, এরপরে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে, কেউ প্রশ্ন করতে পারবে না, কারণ আর স্পেসিফিক তুমি যেতে পারবে না। এই যে স্পেসিফিকভাবে একটা সেটকে তুমি ডিফাইন করে দিচ্ছ যে এটারই সেট, এটা কোনো ফাঁক ফোকর নেই, কারণ আমি যদি বলতাম 10টা পেনের সেট সেখানে বিভিন্ন রকমের পেন আসতে পারতো, ঠিক আছে, এবার আমি ধরো আমার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি হোয়াইট বোর্ডের পেন রাখবো সেটে, কিন্তু আমি যখন তোমাকে বললাম যে 10টা পেনের সেট তৈরি করো, আমি ধরো তোমাকে বললাম 10টা পেনের সেট তৈরি করো, ঠিক আছে, এবার তুমি তো আমি যদি বলে না দিই যে হোয়াইট বোর্ড না কিসে, তো তুমি তো যে কোনো পেন দিয়ে করবে, আমি তোমাকে আর প্রশ্ন করতে পারবো না, প্রশ্ন মানে কি বলবো যে আমি যেহেতু বলিনি সেটা আমার ফল্ট না, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি 10টা হোয়াইট বোর্ডের পেনের সেট এবং আরও স্পেসিফিক করে বললে নীল কালির সেট, ঠিক আছে, মানে মাল্টি কালার না, একটাই কালি থাকবে সেটা নীল, সেটা আমার ইচ্ছা ছিল, আমি তোমাকে করতে বলেছি, এবার আমি তোমাকে বলে দিই এসে আমি বলছি 10টা পেনের সেট, যেহেতু আমি এটাকে ইন জেনারেল পেনই বলে থাকি, হ্যাঁ একটা পেন, তো ওরকম নয়, মানে তোমাকে একবার মানে ওয়েল ডিফাইন্ড হতে হবে সেটটা, যে হ্যাঁ এই জিনিসগুলোই আছে, এটার বেশি কিছু নেই, এটার কম কিছু নেই, এই ক্যাটাগরিতে যা পড়ে
ওই সবগুলো এই সেটে আছে, এই ক্যাটাগরিতে এই ওয়ার্ডটাকে মানে আমি যেটা বলছি ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে যা যা আছে আমি এখানে লিখে দিচ্ছি ক্যাটাগরিতে। ক্যাটাগরি বানান এটাই আই গেস, ঠিক আছে, ক্যাটাগরিতে। ঠিক আছে, বোঝা গেল ওয়েল ডিফাইন্ড কেন বলছি। ঠিক আছে, দ্বিতীয় জিনিস, নো রিপিট। নো রিপিট, এটা একটা খুব মানে বড় জিনিস, নো রিপিটের কেসটা। ঠিক আছে, আচ্ছা মানে আমি কি বলবো বলো তো, নো রিপিট এই জিনিসটাকে বোঝাতে গেলে তোমাদের নাম্বারের দিকে যেতে হবে। ধরো আমি তো বললাম যে অঙ্কের ক্ষেত্রে নাম্বারেরও সেট হতে পারে। আমি কথাটা বললাম তো যে অঙ্কের ক্ষেত্রে নাম্বারের সেটও হতে পারে, মানে অঙ্কের ক্ষেত্রে তোমাকে এই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে যে কোনো জিনিসের সেট তুমি বানাতে পারো, সেট। ঠিক আছে, ইভেন মানুষ দিয়েও সেট বানাতে পারো। ঠিক আছে, এবার ধরো 2 3 3 4 5 5 6 6 6 8 9 2 10, এরকম কতগুলো নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এখানে বলা হলে এই প্রত্যেকটা নাম্বার এ সেটের অন্তর্গত। এটার মানে কি, মানে এ একটা সেট বানানো হয়েছে যে সেটে এই প্রত্যেকটা নাম্বার আছে। এবার তুমি যখন তাহলে এ সেটটাকে লিখবে, এ সেটে কটা এলিমেন্ট আছে, কটা এলিমেন্ট আছে ভালো করে আমি যেটা বলছি ভালো করে বোঝো কি বলছি। আমি এখানে কতগুলো নাম্বার লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আমি বলছি এরা সবাই, আমি দেখো কোথায় কোন রাউন্ডটা দেখাচ্ছি, মানে পুরো সবাইকে নিয়ে করছি। এরা সবাই এ সেটের অন্তর্গত, ঠিক আছে বলছি আমি। এবার আমি বলছি যে এ সেটে কটা এলিমেন্ট আছে, তুমি বলবে 13টা, তুমি হবে ভুল। তুমি যদি বলো 13টা তুমি হবে ভুল, কেন হবে এবার বোঝো। আমি 2টো 3 থাক, 1000টা 3 থাক, 500টা 3 থাক, আমি একটাই 3 নেব। মানে আমি এ সেটে যা যা নাম্বার ঢুকবে এখান থেকে প্রত্যেকটা একটাই হবে, এক্সট্রা হবে না। মানে এ সেটে কটা এলিমেন্ট আছে, 2 একটা আছে, একটা 3 আছে, একটা 5 আছে, একটা 6 আছে, একটা 8 আছে, একটা 9 আছে, একটা 10 আছে। তাহলে কত হলো, 1 2 3 4 5 6 7। এ সেটে জাস্ট 7টা এলিমেন্ট আছে। তুমি এই 13টা নাম্বার থেকে এ সেটের এলিমেন্ট বানাচ্ছ, 13টা এলিমেন্ট থেকে এই 13টা নাম্বার থেকে এ সেটের যে এলিমেন্ট বানাচ্ছ সেখানে কিন্তু কোনো রিপিট হবে না। নো রিপিট মানে কি, একই এখানে 2টো 3 আছে, তুমি বললে 2টো 3 এ সেটের অন্তর্গত একটাই 3। তুমি যখন এ সেট থেকে বার করে লিখছো তুমি একটা এলিমেন্টকে বারবার করে লিখছো, বোঝাতে পারলাম? মানে তোমাকে ধরো তুমি এটা কেন বলছি, এটা একটা লজিকও তো আছে। তুমি ধরো দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি একটা বইয়ের সেট কিনছো। এবার মানে একটা যে সিরিজ হয় না, মানে ফেলুদারি ধরো সিরিজ বা ব্যোমকেশের তো একটা বইতেই চলে আসে যা গল্প আছে, ঠিক আছে। ধরো নিতিন মাসি, আমি গোয়েন্দা গল্প পড়ছি কারণ আমি গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি তাই, বা কাকা বাবু, যে যাই হচ্ছে যাও পান্ডব গোয়েন্দা যা ইচ্ছে এরকম কিনলে। এবার ধরো ওই সেটটায় তোমার 3টে বই থাকার কথা, রাইট। তুমি যখন সেটটা কিনছো দোকানদার তোমায় একই বই 3বার দিয়ে দিল সেট বানিয়ে, বা একটা সেটে দেখছে তুমি একই বই 3টে, তুমি কিনবে না। যখন তুমি সেট তৈরি করছো তুমি কি চাইবে, একটা বই একবার থাকবে, বা মানে প্রত্যেকটা বই একবার করে থাকবে, মানে একটা করে 3টে বই থাকবে, 3টে বই আলাদা হবে, একটা রিপিট হবে না, এবং 3টে বই দিয়ে একটা সেট তৈরি হবে। কিন্তু দোকানদারের এমনি লুজ অনেকগুলো একই বই বিক্রি করছে। আমি বোঝাতে পারছি তো? মানে ধরো এখানে আমি লিখছি, ধরো ফেলুদা,
ঠিক আছে? ফেলুদার ধরো 1 2 3 পার্ট আছে, ঠিক আছে? ফেলুদা 1 2 3 পার্ট আছে বইয়ের। এবার 1 2 3 পার্ট কেন আমি বলছি যে সেটে কেন রিপিট হওয়াটা ইনলজিক্যাল মানে বাস্তব দিয়ে তুমি যদি বোঝো এখন ইনলজিক্যাল জিনিস যে একই জিনিস বারবার করে সেট কি করে হয়, বাস্তব দিয়ে বোঝো। 1 2 3 তিনটে পার্ট আছে বইয়ের ফেলুদার, এই তিনটে পার্ট দিয়ে একটা সেট হয়। ধরো এই সেটটার দাম 1000 টাকা, ঠিক আছে? ফেলুদার 1 2 3 পার্টটায় মধ্যে তোমাকে যখন তুমি 1000 টাকা যে সেটটা কিনছো, তুমি বাড়ি এসে দেখলে তিনটেই আছে 1 1 1, মানে ফেলুদার এক পার্টটাই, মানে ফেলুদার এক পার্টের যে বইটা ফার্স্ট পার্ট যে বুকটা সেটাই তিনটে আছে, সেটা তুমি 1000 টাকা পে করেছো। তোমার দরকার ছিল? তুমি তো পে করেছো 1 2 3 জন্য 1000 টাকা, তুমি 1 1 1 জন্য কি 1000 টাকা পে করবে না? তুমি কি চাইবে যে প্রত্যেকটা এই সেটে প্রত্যেকটা বই আলাদা হবে, এটাই চাইবে তো। কিন্তু কিন্তু দোকানদার ফেলুদার ফার্স্ট পার্টের বুক নিজের দোকানে প্রায় 50টা মতো রেখেছে, সেকেন্ড পার্টের বুকও প্রায় 50টা মতো, থার্ড পার্টের বুকও প্রায় 50টা, কারণ অনেকেই সেট কিনবে না, তারা লুজ কিনবে। কিন্তু যখন দোকানদার সেই বুকগুলো নিয়ে সেট বানাচ্ছে, তখন কি একই পার্টের বুক বারবার দিচ্ছে না ওই সেটটায়, একটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 একটা সেট, এরকমই করছে দোকানদার। ওই জন্য যে সেটে তুমি কখনোই রিপিট করতে পারবে না, মানে ইনলজিক্যালি আমি যেটা বোঝালাম তোমাকে, ধরো এখানে 1 1 না দিয়ে 2 2 2 বা দুটো 2 সেকেন্ড পার্ট দিল আর একটা থার্ড পার্ট দিল, তোমার গল্পটা তুমি পড়তে পারবে? তোমার উদ্দেশ্যটা কি সেটটা কেনার, যে হ্যাঁ আমি পুরো প্রথম থেকে শেষ পুরো একবারে গল্পটা পড়ে নেবো। তুমি আলাদা করে কিনছো না, ইভেন সেট কিনলে যেহেতু টাকাটা কম হলে হয়, একসাথে অনেকগুলো কিনলে ওই জন্য তুমি কিনছো, তাই না? তুমি এক বই 5বার কিনে কি করবে? এটা বাস্তবে হয়। 2 নাম্বারটা তুমি এখানে বসাও, 2 নাম্বার, রাইট? আবার তুমি 2 লিখছো, কি দরকার? কোনো দরকার আছে? একটা সেটে তো একটা 2 আছে, বুঝতে পারছি তো? এই জন্য সেটে কোনো রিপিট হয় না, রাইট? এবার আরেকটা যে শর্ত হচ্ছে, সেই শর্তটা আমি পরে বোঝাবো, আগে আমি লিখে রাখি যে এখানে আরেকটা শর্ত হবে, এই যে শর্তটা হবে এটা মাথায় রেখে এই শর্তটা হবে, ঠিক আছে? এরপরে আমি সেটটাকে কিভাবে লিখতে হয় সেই জিনিসটাকে আগে আমি দেখাই, না হলে আমি এই শর্তটা বোঝাতে পারবো না, ঠিক আছে? এই শর্তটা আমার বোঝানো একটু মুশকিল হয়ে যাবে, আমি আগে দেখাই যে সেটটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে? চলো এটা মুছি, পরেরটা দেখছি। আচ্ছা, ঠিক আছে, বোর্ডে দেখো কি লেখা আছে, ইংরেজি ভাওয়েলের সেট, রাইট? এবার এই ইংরেজি ভাওয়েলের সেট থেকে আমি দাঁড়াও, আগে আমি যেটা বললাম এতক্ষণ সাম আপ করি। এইটুকুনি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, শুধু বস্তুর সেট হয় না, রাইট? শুধু বস্তুর সেট হয় না, নাম্বার, ওয়ার্ড, বিভিন্ন মানুষ, ঠিক আছে, বিভিন্ন জিনিসের সেট হতে পারে, ঠিক আছে? যখন পরে আমরা অঙ্ক করব তখন বুঝবো, ঠিক আছে? এবার আমার বক্তব্য যেটা আছে শোনো, যে আমি এটুকুনিও বলেছি যে সেটের যে এলিমেন্ট, আবারও বলছি এলিমেন্ট আর বাইরে তুমি যে জিনিসগুলো লিখছো তার মধ্যে হিউজ তফাৎ আছে, ঠিক আছে? আমি বারবার বলছি, যেমন আমি ওইখানে বারবার একই নাম্বার লিখলাম বাইরে, যখন আমি সেটে ঢোকাবো তখন কিন্তু একবার করেই নেব, ঠিক আছে? ওই কয়েকটা নাম্বারের সেট আমি বানাতেই পারি, ওই কয়েকটা নাম্বারের সেট আমার না বানানোর কি আছে? আমি যে 5টা নাম্বার কি 6টা নাম্বার ওখান থেকে পেলাম একবার করে নিয়ে, ওই কয়েকটা নাম্বারের সেট হতেই পারে, রাইট? এবার আমি তোমাকে যেটা বলছি যে কোনো জিনিসের সেট হতে পারে, আর আরেকটা জিনিস বললাম যে সেটের নাম্বারটা সসীম হতে, মানে এলিমেন্ট, একটা সেটে এলিমেন্ট সসীম হতে পারে, অসীম হতে পারে। অসীম মানে এরকম নয় যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, না। অসীম মানে প্রত্যেকটাই একবার করে আছে তাও অসীম, ঠিক আছে? সেটে প্রত্যেকটা জিনিস একবার করে আছে কিন্তু তাও অসীম, ঠিক আছে? এবার যে কোনো জিনিসের সেট হতে পারে, তাই আমি বললাম ইংরেজি ভাওয়েলের সেট বানানোই যায়। এবার এটা তুমি বলো সসীম হবে না অসীম হবে? এটা 1 নম্বরের প্রশ্ন দিতেই পারে, সসীম হবে না অসীম হবে, ঠিক আছে? নিশ্চয়ই সসীম হবে, কারণ ইংরেজি ভাওয়েলের মানে একবারে অসীম কোনো ইংরেজি ভাওয়েল নেই, জানি 5টাই ভাওয়েল আছে আমরা। তো এটার একটা সেটের নাম দিতে, সবার নাম থাকে, আমার নাম আছে, তোমার নাম আছে, এর কেন থাকবে না? এরও নাম হবে, এর নাম হবে হচ্ছে ভি, লেটস ভিট ইট, ঠিক আছে? চলো লেটস ভিট ইট। তো আমি কি জানি, আমি জানি কি আছে, তো আমি লিখব এ ই আই ও
ইউ, গোলমালের তুষার কাপড়, এই আই ও ইউ। হ্যাঁ, যাই হোক, তো এর থেকে বেশি আছে ভাবেল? ভাবেল নেই। এটা যদি থাকতো কনসোনেন্টের সেট, এটা নিশ্চয়ই বাকি হতো, মানে কটা হতো, 21টা হতো, ঠিক আছে, 21টা। 21-এর বেশি হতো কি যদি এই যে মেনশন করে দেয়, দেখো ওয়েল ডিফাইন্ড কি, এটা আগে শর্তটা ফলো করছে কিনা দেখ। ওয়েল ডিফাইন্ড ইংরেজি ভাওয়েলের সেট, এই জিনিসটা যদি আমি তোমাকে বানাতে বলি যে ইংরেজি ভাওয়েলের সেট বানাও, তুমি নিশ্চয়ই এগুলোই বানাবে। আবার যদি পাশের ছেলেটাকে বলি যার নাম মন্টু, মন্টু কিন্তু এগুলোই বানাবে, ঠিক আছে। তোমার বাঁ পাশের ছেলেটাও এটাই বানাবে, তাই না? মানে ওয়েল ডিফাইন্ড করে যদি তুমি বলে দাও, মানে আর মানে এদিক ওদিক যাওয়ার চান্স নেই। যেটা তুমি চাইছো আর যেটা ওরা করছে, মানে যেটা আমি চাইছি আর যেটা তোমরা করছো, দুটোই সেম হবে, রাইট? তাহলে ইংরেজি ভাওয়েলের সেট একবার ওয়েল ডিফাইন করে বলে দেওয়া আছে, যেখানে আমি এরকম লিখলাম। এবার আমি কি বললাম, কোনো রিপিট না। দেখো আমি এ একবার লিখেছি, ই একবার লিখেছি, আই একবার লিখেছি, ও একবার লিখেছি, ইউ একবারই লিখেছি, ঠিক আছে। আমি এ 5বার লিখিনি, বা ই 5বার লিখিনি, বা 6বার লিখিনি, 7বার লিখিনি, ঠিক আছে। এটা গেল 3 নম্বরে একটা শর্ত আমি বললাম, পরে বলবো, বললাম যে পরে বলবো। 3 নম্বর শর্তটা দেখো, এই জিনিসটাকে মানে কি বলবো, যে আমি তোমাকে যদি বলি যে তোমরা 3 জন পরপর বসে আছো, তুমি তোমার 2 বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, পাশাপাশি বসে আছো। এবার আমি তোমাদের 3 জনকেই বললাম ইংরেজি ভাওয়েলের সেট বানাতে, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা, আমি জানি যে 5টা ছাড়া তোমরা আর কিছু লিখবে না সেটে, এটা আমি জানি, কারণ আমি ওয়েল ডিফাইন্ড ভাবে তোমাকে বলেছি, রাইট? এবং তুমি যদি সেটটা জেনে থাকো তাহলে তুমি রিপিটও করবে না, এটাও আমি জানি। কিন্তু তুমি তো পরপর নাও লিখতে পারো। ধরো আমি লিখছি এ আই ও ইউ, তুমি যদি লেখো ইউ ও আই ই এ, বা তোমার পাশের বন্ধুটাকে যদি লেখে ও আই ই এ ইউ, আর তার পাশের বন্ধুটা যদি লেখে ই এ আই ও ইউ, লিখতে পারে। মানে আমি যেটা বলতে চাইছি ক্লিয়ার হচ্ছে কিনা জানি না। কেউ লিখলো, দেখ এটা লিখলাম আমি, এটা লিখলে তুমি, মন্টু লিখলো, এটা লিখলে তুমি, মন্টু লিখলো, সরি রিপিট হয়ে যাচ্ছিল, আরেকটু হলে একটা শর্ত ভঙ্গ হয়ে যাচ্ছিল, মন্টু। তার পাশের বন্ধুটার নাম কি লিখবো, ঘোচু, ঘোচু লিখলো এরকম, ঘোচু লিখলো আই ও ইউ ই এ, ঘোচু লিখতেই পারে, লিখতেই পারে। এবার আমি তাকে দেখো, আমি যদি বলি যে আমি কি শর্ত ভঙ্গ করেছি, শর্ত ভঙ্গ করেছি, আমি ইংরেজি ভাওয়েলে সেট করেছি, একটাও রিপিট করিনি, এটা মেন বেসিক শর্ত। আমি ভঙ্গ করিনি, তুমি ভঙ্গ করনি, মন্টু ভঙ্গ করেনি, ভঙ্গ করেনি, ঘোচু ভঙ্গ করেনি। শর্ত মেনেছে তো, মেনেছে তো। ওরা যদি কোর্টে কেস করে, বা তুমি যদি কোর্টে কেস করো, তুমি জিতবে তো। তাহলে আমি কি করে বলতে পারি যে এগুলো ভুল? এগুলো প্রত্যেকটা রাইট। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে 3 নম্বর শর্তটা কি হবে। 3 নম্বর শর্তটা এটা হবে যে এলিমেন্টগুলো সেটে থাকলেই হবে। কোন অর্ডারে আছে বা কোন ক্রমে আছে বা কিভাবে বিন্যস্ত আছে, পারমুটেশন আগে শেখার লাভটা দেখো। পারমুটেশন কম্বিনেশন আগে শিখে গেছি তো, এখন তুমি রিলেট করতে পারবে। যারা দেখোনি তারা গিয়ে দেখো পারমুটেশন কম্বিনেশন ভিডিও, বা যারা পারমুটেশন কম্বিনেশন জানো তারা তো না দেখলেও চলবে, আর যারা জানো না একবার দেখে নাও, তারপর সেটটা করো, অসুবিধা নেই। তো কি বিন্যাসে আছে দরকার নেই, কম্বিনেশনে যেটা বলেছিলাম যে বিন্যাসের কোনো দরকার নেই, অ্যারেঞ্জমেন্ট কোনো ভ্যালু রাখে না সেখানে, জাস্ট জিনিসটা এলেই হলো। সেম জিনিস সেট, সেম জিনিস সেট, সেটে জাস্ট এলিমেন্টগুলো এলেই হলো। তুমি কোন ক্রমে বসাচ্ছ কোনো দরকার নেই দেখার, কোনো দরকার নেই। 5টা এলিমেন্ট, যে 5টা ওয়েল ডিফাইন্ড এলিমেন্ট, এ ই আই ও ইউ, ই আই ও এ ইউ, বা ইউ আই ও ই এ, বা আই ও ইউ ই এ, সেম সেম, ঠিক আছে, ঠিক আছে। আমি তো ওটাই বললাম যে তুমি ধরো একটা ফেলুদার বই কিনেছো, সেট কিনেছো, যেটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3, সেটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পরপর থাকুক, বা পার্ট 2 পার্ট 1 পার্ট 3 এরকম ভাবে থাকুক, বা পার্ট 3 পার্ট 1 পার্ট 2 এরকম থাকুক,
তুমি কোনো যায় আসে যদি পেজ সব ঠিকঠাক থাকে, মানে প্রত্যেকটা পেজ ঠিকঠাক থাকে, বইটা যদি ছেঁড়া না থাকে, তোমার যায় আসে? তুমি তো পড়বে সেই 1 2 3, তুমি তো তোমার মতো করে পড়বে। বা 1টা যদি আগে থেকে পড়া থাকে তাহলে 2 3, বা সেটা তুমি তোমার মতো করে পড়বে। কিন্তু তুমি আলটিমেটলি ওই যে সেটটা কিনলে, সেটে কিরকম, হ্যাঁ এটা দেখতে কেমন লাগে সেরকমভাবে তো তুমি, কি বলবো, সেরকমভাবে তো তুমি পড়বে না তুমি। হ্যাঁ ওটা একটা মার্কেট স্ট্র্যাটেজি যে পরপর রাখতে হয়, ওগুলো আলাদা জিনিস। আমি তোমাকে লজিক দিয়ে বোঝাতে চাইছি। সেটা কি খুব ফারাক পড়বে? কিচ্ছু পড়বে না। সেটে বইগুলো থাকলেই হলো, ওই যে সেটটায় বইটা থাকলেই হলো, 3টে যে বই তুমি চাইছো ওই সেটে ওই 3টে বই থাকলেই হলো, ব্যাস, সোজা কথা। এটাও সেম। তুমি বাস্তব অভিজ্ঞতা থেকে অঙ্ক বোঝো, অঙ্ক থেকে বাস্তব অভিজ্ঞতায় যেও না, তাই না? বাস্তব অভিজ্ঞতা থেকে অঙ্কটা বোঝো, অঙ্ক থেকে বাস্তব অভিজ্ঞতায় যেতে যেও না, রাইট? তো সেটের এই হচ্ছে মেন শর্ত, যেটা আমি এতক্ষণে ক্লিয়ার করতে পেরেছি আশা করি, ঠিক আছে? এবার সেটকে কীভাবে লেখা হয় সেটা আমাদের জানা দরকার। এই যে আমি এরকম করে একটা জিনিস লিখলাম, সেট, ঠিক আছে? এরকম করে একটা সেট লিখলাম, এই সেটটাকে একটা জিনিস, মানে কি বলবো, এই সেটটাকে একটা টার্ম দিয়ে অভিহিত করা হয়, ঠিক আছে? সেটা কি? রোস্টার পদ্ধতি, রোস্টার মেথড বা রোস্টার পদ্ধতি। এই রোস্টার পদ্ধতিতে তোমাকে আগে থেকে একটা এরকম লাইন দিয়ে দেবে, যেখানে তোমাকে মেনশন করে দেবে যে কিসের সেট। তো তুমি জিনিসটাকে সিম্পল এরকম করে লিখবে যে হ্যাঁ ভি ইকুয়াল টু এ ই আই ও ইউ করে লিখে দিলে, জাস্ট লিখে দিলে, ব্যাস। আর কিছু না, মানে ওপরে লেখা থাকবে ইংরেজি ভাওয়েলের সেটটি হলো, ব্যাস এরকম করে লিখে দিলে। বা ইংরেজি ভাওয়েলের সেট যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু এই, ঠিক আছে? এরকম একটা হয়। আরেকটা যেটা হয়, এটা যদি আমি বলি রোস্টার, ঠিক আছে? রোস্টার অব্দি আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তো আর পরের মেথডটা হচ্ছে প্রপার্টি মেথড, রাইট কি তোমরা জানো? হ্যাঁ, এই মেথডটা হচ্ছে রোস্টার মেথড, পরের মেথডটা হচ্ছে প্রপার্টি মেথড, রাইট? যাই হোক, প্রপার্টি মেথডটা কি? প্রপার্টি মেথডটা হচ্ছে, আচ্ছা আমি যেটা আগেই বলে দিই যে আমি চিহ্নগুলোকে আলাদা করে বোঝাবো না। বইতে দেখবে যাদের এফএনদের বই আছে, যে চিহ্নগুলোকে আলাদা করে একটা বুঝিয়েছে, ওটা বোঝাতে আমি টাইম নষ্ট করছি না। আমি এক একটা পার্ট আসবে যেখানে চিহ্ন থাকবেই, যে চিহ্নগুলো আগে মেনশন করেছে যে লাগবে, নিশ্চয়ই ওই পার্টগুলোতেও আসবে অঙ্কের পার্টে। তখন আমি ওই জিনিসগুলোকে, এই চিহ্ন যখন ইউজ করবো আমি বলবো, তখন একটুখানি নোট করে নেবে, জাস্ট, ঠিক আছে? নোট করে নেবে, মানে আলাদা করে চিহ্ন নোট করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আলাদা করে, তাহলে বইয়ে ফার্স্ট পেজে আছে, ওটাকে আমি আবার টুকে সময় নষ্ট করার আমার মনে হয় কোনো দরকার নেই, কারণ ওটা জাস্ট এমনি একটা বেসিক থিওরি, ওটা আলাদা করে বোঝার কিছু নেই। তো আমি চিহ্ন আলাদা করে বোঝাচ্ছি না, ঠিক আছে? কি চিহ্নকে কি বলে, ঠিক আছে? এটা অনেক নতুন নতুন চিহ্ন আছে যেগুলো বুঝতে হবে। তো আমি যেটা বোঝাচ্ছি যে আমি প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা কনসেপ্ট যখন নিয়ে আলোচনা করবো তখন চিহ্নগুলো আসবেই, স্বাভাবিক, তখন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রপার্টি মেথডটা দেখো, প্রপার্টি মেথডটাকে মানে সেটের মধ্যেই প্রপার্টি মেথড। এবার প্রপার্টি মানে ওই জমির প্রপার্টি নয়, মানে ওই 1 কাঠা প্রপার্টি 2 কাঠা প্রপার্টি, ওই প্রপার্টি নয়। প্রপার্টি মানে হচ্ছে ধর্ম, ঠিক আছে? মানে এটাকে বলে আসলে বেসিক্যালি ধর্মভিত্তিক সেট, ঠিক আছে? ধর্মভিত্তিক সেট বলে এটাকে প্রপার্টি মেথডে তুমি লিখতে পারো। প্রপার্টি মেথড কি হতে পারে? ধরো একটা সেট, ঠিক আছে? একটা সেটে তুমি লিখছো এক্স, এরকম একটা চিহ্ন দিলে, একটা দাড়ি, ঠিক আছে? দিয়ে লিখলে এক্স অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এক্স অখণ্ড সংখ্যা। এবার দেখো এখানেই জিনিসটা যদি বোঝো তাহলে 2 থেকে 3টে জিনিস বুঝতে পারবে। 3টে জিনিস এখান থেকে বোঝাবো। দেখো, যে জিনিসটা দেখবে, এখন সেটটা কমপ্লিট করিনি আমি, এখনো ব্র্যাকেট ক্লোজ করিনি। প্রথমে, হ্যাঁ আমি ব্র্যাকেটের কথাটা বলতে ভুলে গেছি, এই যে ব্র্যাকেটটা দেওয়া হচ্ছে না, এই ব্র্যাকেটটা ধরো একটা বাউন্ডারি,
একটা বাউন্ডারি, ঠিক আছে? এই বাউন্ডারির মধ্যে ওই এলিমেন্টগুলো আছে। যেমন তুমি আমি ফেলুদার বই দিয়ে পুরো সেট বুঝিয়ে দেবো। ফেলুদার বই কিনেছো, 3টে বই আছে, 3টে বই একটা মানে কি বলো, একটা প্লাস্টিকের মধ্যে নিশ্চয়ই জড়ানো থাকে, নিশ্চয়ই মানে ওরকমই জড়ানোর কথা। তুমি যদি অন্য কোনো দোকান থেকে কেনো, দোকানদারকে আগে একটা থাপ্পড় মারবে যদি সে এরকম লুজ দেওয়ার কথা নয়। 3টে বই একসাথে একটা প্লাস্টিকে জড়িয়ে মানে মানে ওরকমই থাকে, সিল প্যাক যেটা বলে। তো ওরকমই এটা ধরো একটা সিল প্যাক, সেকেন্ড প্যাকেট হচ্ছে একটা সিল প্যাক, ঠিক আছে? এবারে সিল প্যাকের মধ্যে এখন আমি সিল করিনি, মানে এখানে আমি আরো কিছু ঢোকাতেই পারি, রাইট? এবার দেখো, এক্স একটা এলিমেন্ট, ঠিক আছে? ধর্মভিত্তিক মানে সেটের যে ব্যাপারটা হচ্ছে যে সেটের মধ্যেই জিনিসটা কি করতে হবে আর কি হচ্ছে দুটো জিনিস মেনশন থাকে। তো এই যে এই চিহ্নটা যেটা দাড়ি দিয়ে করেছি, এটাই তুমি দাড়ি না করে এরকম কোলন দিতে পারো। কোলন, এই কোলন বলছে, এটাকে কোলন বলে, হ্যাঁ কোলনই বলে এটাকে, কোলন না কোলন বলে এটাকে, কি জানি বিষয় কি বলে জানো এটাকে, যাই হোক এরকম, এটা বাংলাতেও আছে, ভুলে গেছি সব, হায় রাব্বা ভুলে গেছি, কোলনই বলে আই গেস, ঠিক আছে? তো এটার মানেটা কি অঙ্কের ক্ষেত্রে এইটার মানে হচ্ছে সাচ দ্যাট, এটা ইংলিশ টার্ম, বাট এটার বাংলা কি, এমন যে, অর্থাৎ এ সেটের অন্তর্গত হচ্ছে এক্স একটা এলিমেন্ট, এক্স এমন একটা এলিমেন্ট যেটা হবে অখণ্ড সংখ্যা। তো আমি প্রথমে লিখবো এক্স, ঠিক আছে? মানে এক্স কিন্তু একটা এলিমেন্ট নয়, এক্স ওই সব এলিমেন্টকে চিহ্নিত করছে যেই এলিমেন্টগুলো এই ধর্মটাকে ডিফাইন করবে। এবার কথা হচ্ছে এইটুকুনি ক্লিয়ার, সাচ দ্যাট মানে হচ্ছে এক্স এমন জিনিস যেটা কিনা, বা এমন যে এক্স এমন একটা জিনিস যেটা কিনা, বা সাচ দ্যাট বলে এখানে ধর্মটা লিখছি, যে কোন ধর্মের মধ্যে তুমি থাকলে এখানে আসতে পারবে, ঠিক আছে? এবার আমি যদি এটা এখানেই দিয়ে দিই, মানে এখানে আমি যদি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, তাহলে আমাকে একটা কথা বলো, অখণ্ড সংখ্যা কতগুলো আছে? তুমি জানো না? ইনফিনিটি অবধি আছে না অখণ্ড সংখ্যা, এটুকুনি মানে মানে তোমার কোনো লিমিট নেই, এটুকুনি বুঝতে পারছো নিশ্চয়ই। 1 কোটি, 10 কোটি, 100 কোটি, আরো বেশি কোটি, ঠিক আছে? এরকম আছে। এবার তার মানে এই সেটের অন্তর্গত যে এলিমেন্টগুলো হবে সেটা কি, ইনফাইনাইট। তার মানে কি, অসীম সেট। আমি যেটা প্রথমে বলেছিলাম যে সেটের এলিমেন্টগুলো হয় ডেফিনাইট হতে পারে, তাহলে ইনফাইনাইট হতে পারে। ডেফিনাইট নয় এটা, যদি আমি এখানেই জিনিসটা শেষ করে দিই। এটাকে আমার ডেফিনাইট করাতে কি করতে হবে, আরও স্পেসিফিক করতে হবে। যখনই তোমাকে ডেফিনাইট করতে হবে জিনিসটাকে, তার মানে লজিক লাগানো, আরও স্পেসিফিক করতে হবে যে আচ্ছা এর মধ্যে থাকবে, তাহলে এর মধ্যে থাকবে কখন, যখন আমি আবার কমা দিয়ে ধরো আরেকটা শর্ত দিয়ে দিলাম, 0 থেকে x বড় হবে কিন্তু 25 থেকে ছোট হবে, 0 থেকে x বড় হবে কিন্তু 25 থেকে ছোট হবে, তাহলে কি এটা ডেফিনাইট হলো? নিশ্চয়ই হলো। ডেফিনাইট হলো তো, এটা 0 থেকে বড় হবে 25 থেকে ছোট হবে, নিশ্চয়ই ডেফিনাইট ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 25 না, 25 থেকে ছোট হবে, ঠিক আছে? হয়ে গেল। এইটাকে বলছে ধর্মভিত্তিক সেট। আর এই চিহ্নটা হয় তুমি এরকম কোলনি বলে, এটাকে আই গেস কোলনি বলে, হয় কোন কোলন যদি নাও বলে, কিছু একটা বলে, ঠিক আছে? এরকম গোল গোল কিছু একটা বলে, ঠিক আছে? যাই হোক, হয় এই চিহ্নটা দিতে পারো, আদারওয়াইজ এইটাকে না দিয়ে এই দাড়িটা দিতে পারো, ঠিক আছে? অর্থাৎ এটাকে কিভাবে তুমি বলবে যে, মানে তুমি এই সেন্সটা কি, যে এই সেটের অন্তর্গত এক্স হলো এমন একটা এলিমেন্ট যেটা কিনা অখণ্ড সংখ্যা এবং সেটা 0 থেকে 25-এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? এবার এক্স একটা চল সংখ্যা, তার মানে এক্স এর মান ভ্যারি করবে, এক্স এর একটা নির্দিষ্ট মান নিশ্চয়ই থাকবে না, তাহলে কি হবে, 1 2 3 4 5 6 7 8 সব এক্স এর অন্তর্গত,
মানে সব কটাকেই এক্স ডিনোট করছে, এক্স বলছে আমি সব কটাকে ডিনোট করব। এবার আমি কি, আমি হচ্ছে এমন একটা অখণ্ড সংখ্যা যেটা 0 থেকে 25-এর মধ্যে থাকবে। এরকম কতগুলো আছে, ওই যতগুলো বললাম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে হয় এটা, এখানে কোনো দেখো ধর্ম লেখা নেই, এটাই জাস্ট প্রথমে বলে দেওয়া হয়েছে, এখানে প্রথমে একটা বলে দেওয়া হয়েছে ইংরেজি ভাওয়েলের সেট, তো তুমি জাস্ট লিখে দিয়েছো। আর এখানে কি, এখানে আগে থেকে হয়তো বলে দেওয়া নেই, ক্ষতি নেই, আগে থেকে বলে দেওয়া নেই, ক্ষতি নেই, আমি সেটের মধ্যে এরকম করে জিনিসটা লিখতে পারি। এই দেখো এটা হচ্ছে সেই বললাম সিল প্যাকের বাউন্ডারি ওয়াল, এর মধ্যে থাকছে জিনিসগুলো, ঠিক আছে। এর মধ্যেও যদি থাকে তাও কিন্তু ওই বললাম ইনফিনিট হতে পারে, ইনফাইনাইট, ঠিক আছে। মানে যদি এখানে আমি বাউন্ডারি দিয়ে দিতাম, আর যদি আরেকটু স্পেসিফাই করে দিই তাহলে জিনিসটা ডিফিনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো পুরো এটা পদ্ধতি, ঠিক আছে। এরপর কত রকমের সেট হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং এখানেই আজকে মানে শেষ করবো, কত রকমের সেট হয় ইন দ্য সেট, সেটার যে ভাগগুলো আর কি ওগুলো আলোচনা করবো, তারপর এখানে আজকে শেষ করবো। তো এরপরের যে টপিকটা সেটে, সেটা হচ্ছে সাবসেট অ্যান্ড সুপারসেট, ঠিক আছে। আমরা সসীম সেট অসীম সেট দেখে নিয়েছি, যার ডেফিনাইট ভ্যালু থাকবে, ইনফাইনাইট ভ্যালু থাকবে, এটার কি কি হতে পারে, ঠিক আছে। মানে এরকম আমরা দেখে নিয়েছি যে অখণ্ড সংখ্যা বা এরকম নাম্বার দিয়ে কিছু কিছু ক্ষেত্রে ইনফাইনাইটও হতে পারে। তো আমাদের এই ক্ল্যারিটিটা চলে এসছে যে সেট মানেই সবসময় লিমিটেড, বা মানে যতগুলো মানে আমি মুখে বলে দেবো বা হাতে গোনা নাম্বার হবে এরকম এলিমেন্ট নাও হতে পারে, ঠিক আছে। ইনফাইনাইট এলিমেন্ট হতে পারে, তাকে আমি বলবো অসীম সেট। আর যার এলিমেন্ট সংখ্যা ধর 5 6 7 8 100 200 300, মোট কথা আমি জানি যে কত, তাহলে কে বলবো আমি সসীম সেট। এটা হচ্ছে সাবসেট আর সুপারসেট। সাবসেট আর সুপারসেটের আইডিয়াটা তে আমি দুটো সেট পাবো, মিনিমাম দুটো সেট পাবো আর কি, ঠিক আছে। মিনিমাম দুটো সেট পাবো। ধরা যাক এ একটা সেট আর বি একটা সেট, হতেই পারে একটা সেটের নাম এ, একটা সেটের নাম বি। এ সেটটাকে আমি ধরো লিখছি 2 3 4 5 6 7 8 9 10। এ সেটে এই কয়েকটা এলিমেন্ট আছে, ঠিক আছে। এখানে কোনো আমি বলিনি অখণ্ড সংখ্যা ধর্ম বা কিছু না। আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, যদি এই সেটটা অসীম সেট হয় এবং আরও জিনিস যদি দেখো এখানে 2 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এবং একটা নির্দিষ্ট অর্ডারে আছে, 2 এর পরে 3, তারপরে 4, তারপর 5, তারপর 6, তারপর 7। তো আমি যদি এই জিনিসটাকে বলি যে না 10-এই শেষ হবে না, 10 মানে 2 থেকে টু ইনফিনিটি, আমি তো নিশ্চয়ই ইনফিনিটি অব্দি লিখবো না। আমি কি করব, আমি ধরো এতটাও লিখবো না, যদি আমাকে এটাকে অসীম সেট করতে হয়, আমি 6 অব্দি লিখে এরকম ডট 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 দিয়ে বাউন্ডারি দিয়ে দেবো। এইটা হচ্ছে রোস্টার পদ্ধতিতে অসীম সেট। আমি অসীম সেটটা বুঝিয়েছি, কিন্তু আমি সেটা কি পদ্ধতিতে বুঝিয়েছি, প্রপার্টি মেথডে। আমি রোস্টার পদ্ধতিতে বা রোস্টার মেথডে আমি অসীম সেট কিভাবে লিখতে হয় বা কিভাবে রিপ্রেজেন্ট করতে আমি বোঝাইনি, ঠিক আছে। ওটা আমার একটু মিস হয়ে গেছিল। এইটা এইভাবে লিখতে হয়, রাইট। এবার আমি বলছি না এটা অসীম সেট নয়, ঠিক আছে, সসীম সেট। ধরো সসীম সেট 6 7 8 9 10, এত কিছুই আছে। যদি ডট ডট না থাকে তাহলে বুঝবে সসীম সেট, ঠিক আছে। এবার আমি বলছি বি সেটে, ঠিক আছে, 2 3 4 5 10 ধরো আছে, 2 3 4 5 10 আছে, ঠিক আছে। তাহলে দেখো এই সেটটার আর এই সেটটার মধ্যে কতগুলো কমন এলিমেন্ট আছে, সবগুলো। অর্থাৎ এই সেটে যা আছে এই সেটেও সেটা আছে। অর্থাৎ এটা 2 2 3 3 4 4 5 5 10 10, ঠিক আছে। এই সেটের সবগুলো কিন্তু এটাই নেই, ভালো করে শুনবে। এই সেটের সবগুলো এই সেটে নেই, অর্থাৎ এ সেটের সব এলিমেন্ট বি সেটে নেই, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এ সেটে আছে। আমি রিপিট করছি, এ সেটের সব এলিমেন্ট বি সেটে নেই, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এ সেটে আছে। তখন বি সেটটাকে বলবো আমি সাবসেট, বা কি বলবো, উপসেট। আবার এ সেটে মানে এ সেটের সাপেক্ষে বি সেটটাকে আমি উপসেট বলছি। তো দেখো আমি 2 3 4 5 10 এর একটা সেট বানিয়েছি, আবার 2 3 4 5 6 7 8 9 10 এর একটা সেট বানিয়েছি, বানাতেই পারি,
আমি তো বানাতেই পারি না। আমি বললাম যে 2 2 3 4 5 10-এর একটা সেট বানাও, তুমি বানালে এরকম বানালে, কেউ ধরো ক্রম অপরিবর্তিত করে লিখলো সেটা আলাদা ব্যাপার, কেউ 2 পরে লিখলো 3 আগে লিখলো, ওটা তো বুঝেই গেছো যে ক্রমের কোনো মানে বা অ্যারেঞ্জমেন্ট, ক্রম মানে বলছি 2 আগে কি পরে ওইটাতে কোনো মাথা ব্যথার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তোমাকে বলছি যে এই সেটের সব এলিমেন্ট এই সেটে আছে, দেখো এই সেটের সব এলিমেন্ট এই সেটে আছে, কিন্তু এই সেটের সব এলিমেন্ট এখানে নেই, তাহলে এই সেটটা এই সেটটার একটা উপসেট। উপসেট, উপসেট মানে অর্থাৎ এই সেটের যা এলিমেন্ট আছে এই সেটের এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট বানানো, আলাদা আলাদা সেট বানানো, সেইগুলোকে বলা হয় উপসেট। উপসেট এটা সমান হতে পারে, আবার এটা থেকে ছোট হতে পারে। অর্থাৎ উপসেট এই যে ধরো এটা কটা এলিমেন্ট, 1 2 3 4 5টা, এটা কটা এলিমেন্ট 9টা, তাই তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট, 9টা এলিমেন্ট 5টা এলিমেন্ট, এইটাতেও 9টা এলিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, আবার এটা মানে উপসেট সব সময়, আগে দাঁড়ো এটাকে কি বলে আগে বলি, এটাকে বলবো আমি, এই যে এ, এটাকে বলবো আমি সুপারসেট বা অধিসেট, অধিসেট, সুপারসেট বা অধিসেট এটা আমি বলবো। ঠিক আছে, আমি কি বলতে যাচ্ছি যে উপসেট অধিসেটের থেকে মানে এলিমেন্টের পার্সপেক্টিভে বলছি, উপসেটের এলিমেন্ট সংখ্যা অধিসেটের এলিমেন্ট সংখ্যার সমান অথবা ছোট হবে। কখনো উপসেটের এলিমেন্ট অধিসেটের এলিমেন্ট থেকে বড় হতে পারে না। কেন পারে না? সিম্পল লজিক, এটা হচ্ছে মানে এটার পার্সপেক্টিভে সব হচ্ছে, মানে এইটা হচ্ছে মেন সেট, ঠিক আছে, এই সেটটার পার্সপেক্টিভে সব হচ্ছে। এবার আমি যদি এটার থেকে বেশি কিছু করি তাহলে এটা উপসেট হয়ে যাবে না। ধরো এখানে আমি 2 3 4 5 মানে এগুলো সব এলিমেন্টগুলো লিখলাম, প্লাস একটা এক্সট্রা কি একটা কি দুটো কি তিনটে যত ইচ্ছে এক্সট্রা এলিমেন্ট আমি বি সেটে অ্যাড করলাম, তাহলে কি হবে তখন? কি উল্টে যাবে খেলাটা, তখন হয়ে যাবে এটা বি এর উপসেট হয়ে যাবে। কারণ তখন কি হবে, তখন আমি কি বলবো, বি সেটের কিছু এলিমেন্ট নিয়ে এ সেটটি তৈরি হয়েছে, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এ সেটে নেই। রাইট রাইট রাইট, ঠিক আছে, এইটা হচ্ছে এটার কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে এটা কনসেপ্ট, একবার দেখে নাও। ঠিক আছে, এইটা হচ্ছে এটার কনসেপ্ট। এবার এই জিনিসটাকে লিখবে কি করে, এই জিনিসটাকে লিখবে কি করে, এটাও তো দেখার দরকার যে এই জিনিসটাকে লিখবো কি করে। দেখো আমি একটা চিহ্ন শিখবো মানে শেখাবো, এই যে এইটা বা এইটা, ঠিক আছে। আমরা একটা জিনিস পড়তাম না, এ গ্রেটার দেন বি পড়তে গেলে আমি এরকম করতাম না, বা এ গ্রেটার দেন বি কে আমি আর কি বলতে পারি, এ গ্রেটার দেন বি আর বি লেস দেন এ, দুটো বাক্য কি এক? আবার বলছি, এ গ্রেটার দেন বি এই বাক্যটা আর বি লেস দেন এ, দুটো বাক্য এক তো, অর্থাৎ আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এ গ্রেটার দেন বি, আবার আমি বলতে পারি বি লেস দেন এ, অর্থাৎ দুটোই ঠিক, দুটোই ঠিক। এই জিনিসটা আমরা এতদিন করে এসেছি, ঠিক আছে, আমরা জানি এটা হয়। তো ওরকমই তুমি ধরো এইটা, এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে বি এর উপসেট, বি এর উপসেট, ঠিক আছে। আবার এটা হচ্ছে এ বি এর অধিসেট, এ বি এর অধিসেট। যদি তুমি এ থেকে বলা শুরু করো তাহলে তুমি কি বলবে, এ বি এর অধিসেট। আর যদি বি থেকে বলা শুরু করো, যেমন ওটা এ থেকে যদি বলা শুরু করো তাহলে কি বলছো, এ গ্রেটার দ্যান বি। আবার বি থেকে বলা শুরু করলে তুমি বলছো বি লেস দ্যান এ। তো এটা সিম্পল, বি গ্রেটার বি এর উপসেট, উপসেট, আর এ থেকে যদি বলা শুরু করো এ বি এর অধিসেট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটাই হচ্ছে। এবার মানে এটা একটু চেঞ্জেস আসবে, একটু চেঞ্জেস আসবে, কি চেঞ্জেসটা আসবে সেটা আসবে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা চেঞ্জেস আসবে, ঠিক আছে।
কেন আসবে? এটার মানে হচ্ছে অর্থাৎ বি যখন আমি তলে লাইনটা টানছি না তখন হচ্ছে বি এর যথার্থ উপসেট। ঠিক আছে, এবার যথার্থ উপসেট কখন হয় সেটা আসো দেখি। ঠিক আছে, চলো। যথার্থ উপসেট কখন হবে দেখো, ভালো করে বোঝো। আচ্ছা, তুমি চিহ্নটা দেখেও কিছু বুঝতে পারবে। দেখো, আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু বোঝানোর সময় কি করতাম? এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, এটা বোঝানোর সময় আমি কি করতাম? এরম করতাম। আবার যখন বলতাম বি লেস দ্যান ইকুয়াল টু এ, এটার জন্য আমি এরকম করতাম। এটার মানে কি বোঝাতো বলো তো? অর্থাৎ এ বি এর থেকে বড় হতে পারে, সমানও হতে পারে। আমি জানি না কি হবে। এ বি এর থেকে বড় হতে পারে, সমানও হতে পারে, এটা বোঝানো আমি এটা করতাম। আবার এটা কি করতাম? সেম কনসেপ্ট, যে বি এর থেকে ছোট হতে পারে আবার সমান হতে পারে। দুটোতে তো একই জিনিস বোঝাচ্ছে না। এই যে দুটো চিহ্ন একসাথে ব্যবহার করা, বা এই যে একটা চিহ্ন করে তলে লাইন টানছে, এটার মানে কি? যে হয় এটার থেকে বড় হবে নাহলে সমান হবে। আচ্ছা, আমি যদি লাইনটাকে ঠিক মুছে দিই, তাহলে আমি একটা জিনিস কিন্তু মুছে দিচ্ছি, অর্থাৎ সমান হওয়ার যে কন্ডিশনটা, যে আমি একটা বলছিলাম বড় হতে পারে সমানও হতে পারে, তো আমি সমান হওয়ার যে সম্ভাবনাটা আমি পুরো একেবারে উড়িয়ে দিচ্ছি, মানে সমান হবেই না। অর্থাৎ এ বি এর থেকে বড়ই হবে বা বি এর থেকে ছোটই হবে। যদি আমি দুটো পার্সপেক্টিভে বোঝাই, অর্থাৎ এ থেকে যদি আমি শুরু করি আমি বলবো এ বি এর থেকে বড়ই হবে, আর যদি আমি বি থেকে শুরু করি বি এর থেকে ছোটই হবে। ঠিক আছে, মানে আমি লাইনটা মুছে দিয়ে কি বলতে চাইছি? যে সমান হবেই না। সেম যদি তুমি এইটাই দেখো, আমি কি বললাম? এইটা হচ্ছে খোলা মুখটা থাকবে হচ্ছে অধিসেটের দিকে, ঠিক আছে, এরকম ছিল। এটা কি ছিল? উপসেট বোঝানোর জন্য আমি এটা লিখেছিলাম। আমি যখন বললাম যে আমি প্রথমে উপসেট করানোর সময় কি বললাম? যে উপসেটের এলিমেন্ট সংখ্যা অধিসেটের এলিমেন্ট সংখ্যার সমান অথবা ছোট হবে। ঠিক আছে, সমান অথবা ছোট হবে। একটা জিনিস দেখো তো, এই জিনিসটাকে একটু রাউন্ড করে দিয়েছে না? এই যে এই জিনিসটাকে একটুখানি, এই জিনিসটাকে যদি এরকম রাউন্ড করে দাও, তাহলে দেখো ছোটর দিকটা মনে রাখবে কি করে? আমরা জেনে এসেছি, দেখো হয় বড় হবে নাহলে সমান হবে, আমরা এরকমই করতাম। এটাও দেখো, হয় এরকম, দেখো খোলা মুখটা সবসময় থাকছে বড়র দিকে, যেটা বড় হতে পারে বা সমান হতে পারে। দেখো খোলা মুখটা তাই থাকছে। ঠিক আছে, অর্থাৎ এই চিহ্নটা থেকে এই চিহ্নটা আমরা আসতে পারি। আচ্ছা, আমি যেমন এখানটা এই লাইনটা মুছে আমি কি বললাম? এ এর থেকে বড়ই হবে, মানে কোনোদিন সমান হবে না। আমি এখানে তারপরে কি বললাম? এটা আমি এক্ষুনি বললাম। তারপরে এখানে কি বলেছিলাম? যে যথার্থ উপসেটে কিছুই হয় না, এই চিহ্নটা খালি ছোট হয়ে যায়। মানে চিহ্নটা ছোট হয়ে যায় মানে এই যে আমি লাইনটা টেনেছি, লাইনটা খালি চলে যায়। অর্থাৎ শুধু এই স্ট্রাকচারটা পড়ে থাকে। এই স্ট্রাকচারটাকে অধিবৃত্ত বলে। আমি ওটা বলতে চাইছিলাম না, প্যারাবোলা, মানে অধিবৃত্ত পড়েছো কি না জানি তো না, ওই জন্যই বলতে চাইছিলাম। যাই হোক, এই স্ট্রাকচারটাকে অধিবৃত্ত বলে, জেনে নাও। ঠিক আছে, অধিবৃত্তেরও ভিডিও বানাবো, চিন্তা নেই। যারা পড়নি চিন্তা নেই, সব হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলে অধিবৃত্ত। ঠিক আছে, এবারে অধিবৃত্তকে তুমি ভালো করে দেখো। এখান থেকে এই লাইনটা সমানটাকে রিপ্রেজেন্ট করছিল। এই যে এই লাইনটা আমি চিহ্ন দিয়ে এই জন্য বোঝাচ্ছি, কারণ চিহ্নটা আয়ত্তে চলে আসে। আমি থিওরিতে তো সিম্পল বুঝিয়ে দেবো, কিন্তু আমি চিহ্নটা দিয়ে এই জন্য বোঝাচ্ছি, চিহ্নটা আয়ত্তে চলে আসবে এটা দিয়ে বোঝালে। এক, দ্বিতীয়ত থিওরিটা তো আপনি আয়ত্তে চলে আসবে, তাই না? ওই জন্য আমি চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি। আর যে চিহ্নটা তুমি চেনো সেটা থেকে কম্পেয়ার করো। এখান দিয়ে আমি এই লাইনটা মুছলাম, সমানের পসিবিলিটি গেলে, এইখান থেকে এই লাইন মুছলাম, সমানের পসিবিলিটি গেল। অর্থাৎ বি এর যথার্থ উপসেট কখন হবে? যখন এতে মিনিমাম একটা পদ থাকবে, এ সেটটায় মিনিমাম একটা পদ থাকবে যেটা বি সেটে থাকবে না। এবার এই জিনিসটাকে একটু থিওরি দিয়ে বুঝি। ঠিক আছে, আমি কি বললাম মাথায় নোট করে নাও, খাতায় নোট করে নাও, যেখানে ইচ্ছে। এ সেটে এমন একটা পদ থাকবে যেটা বি সেটে থাকবে না। এ সেটে এমন একটা পদ থাকবে যেটা বি সেটে থাকবে না। ঠিক আছে, চলো এবার এ ইকুয়াল টু কি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি লিখি, আমি ওটা ছাড়ো, আগের যে উদাহরণটা ছাড়ো, আমি একটু ছোট দিয়ে করি।
4 5 6, 2 3 4 5 6 এই সেটে এই এলিমেন্টগুলো আছে, ঠিক আছে। এবার বি সেটে 4 5 6 3 আছে। সি সেটে 3 2 5 আছে। ডি সেটে শুধুমাত্র 6 আছে, ঠিক আছে। এবার এরা প্রত্যেকে অর্থাৎ বি সি ডি প্রত্যেকে এর যথার্থ উপসেট। কেন? এখানে ভালো করে দেখো, 4 5 6 3, 4 5 6 3 আছে। মিনিমাম বলেছি একটা পদ থাকবে না, তাহলে দেখো একটা পদ নেই, 2 পদটা নেই বি সেটে, 2 পদটা নেই, ঠিক আছে, 2 পদটা নেই। তাহলে এই সেটের এলিমেন্ট সংখ্যা থেকে কম, আবার এই সেটের যা যা এলিমেন্ট আছে সেই সব এলিমেন্ট এই সেটটায় আছে। তাহলে এই সেটটা এটার যথার্থ উপসেট, একেবারে যথার্থ উপসেট হতে গেলে ওটার থেকে এলিমেন্ট সংখ্যা কম হতে হবে, আর এটার যা যা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো ওই অধি সেটে থাকতে হবে। এই দুটোই হচ্ছে কন্ডিশন যথার্থ উপসেটের, ঠিক আছে। এখানটা দেখো আমি কি বলেছি, মিনিমাম একটা পদ, ম্যাক্সিমাম তো অনেকগুলো পদই নাই থাকতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম একটা পদ নেই, ঠিক আছে। এটা গেল, এটাই দেখো, এটা কটা পদ নেই, 3 2 5 এখানে আছে 3 2 5, তাহলে এখানে দুটো পদ নেই, ঠিক আছে। এটাও তার মানে যথার্থ উপসেট, কারণ এটার এলিমেন্ট সংখ্যা থেকে কম, আবার এটার যে এলিমেন্টগুলো আছে সেইটা আবার এখানেও আছে, এটাও যথার্থ উপসেট। আবার এখানে শুধু একটাই এলিমেন্ট আছে, 5 4 3 2 নেই, তাতে কি হয়েছে? একই কথা, এটার এলিমেন্ট সংখ্যা এটার থেকে কম, আবার এটা যে এলিমেন্টটা আছে সেটা এখানেও আছে, তাহলে এটাও এটা যথার্থ উপসেট, ঠিক আছে। গেল এই যথার্থ উপসেট এই যে কন্ডিশনটা হয়ে গেছে। চলো যেখান থেকে শেষ করলাম সেখান থেকে শুরু করবো এবার পরেরটা, ঠিক আছে। আর কিছু নেই, খালি একটাই টপিক, মানে একপদী সেট কাকে বলে? একপদী সেট কাকে বলে? বোর্ডে যেটা পড়ে আছে সেটাকে একপদী সেট বলে। অর্থাৎ যে সেটে একটাই এলিমেন্ট থাকে, দেখো একটা এলিমেন্ট আছে, অর্থাৎ ধরো একপদী সেট কি কি হতে পারে, এরকম ধরো একটাই 2 আছে, 4 আছে, 10 আছে, মানে মোট কথা এগুলো সব একপদী সেট। কেন? কারণ এই সেটগুলোতে একটাই পদ আছে। এলিমেন্ট মানে কি? এলিমেন্টের বাংলা যদি করো তাহলে মানেটা কি দাঁড়ায়? পদ। এলিমেন্ট মানে তুমি অনেক কিছু হতে পারে, মানে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন হবে এলিমেন্ট। কণা, কেউ এলিমেন্ট বলতে কণা বোঝাবে, কেউ বস্তু বোঝাবে, যা ইচ্ছে। কিন্তু এখানে তুমি কি দেখতে পাচ্ছ? পদ। একটা এলিমেন্ট মানে একটা পদ। এইখানে যদি স্পেসিফিক এই অঙ্কটাতে দেখো তাহলে একটা নাম্বার। তো মোট কথা একটা সেটে একটাই ধরো আছে, ধরো ব্যোমকেশের একটাই বই হয়, ঠিক আছে। ব্যোমকেশের একটা বই হয়, কালো কালারের বইটা হয়, ঠিক আছে, মানে যে কিসের প্রকাশনীটা নাম ভুলে যাচ্ছে। তো ব্যোমকেশের তুমি ধরো গিয়ে বলছো আমাকে ব্যোমকেশের সব গল্পের সেট দিতে, তোমাকে দোকানদার একটাই বই ধরাবে। ফেলুদাতে তোমায় 2 কি 3টে বই ধরাবে, ব্যোমকেশে তো একটাই বই ধরাবে। ব্যোমকেশে একটা বইতেই সব গল্প আছে, তাহলে ওটা হচ্ছে একপদী সেট, ঠিক আছে, ওটা একপদী সেট। আর ফেলুদা আর ওগুলো হচ্ছে বহুপদী সেট। ফেলুদা বা অন্য যে কোনো বই যেখানে একের বেশি ধরো বই তুমি নিচ্ছ সেটা হচ্ছে বহুপদী সেট, ঠিক আছে। তাহলে একপদী সেটটা ক্লিয়ার, মানে একপদী সেটে তোমার একটা এলিমেন্ট থাকবে, ওই একটা এলিমেন্ট নিয়েই সেট, ওটাই নিজেই নিজের রাজা, ঠিক আছে। বোঝাতে পারলাম? বুঝেছো? এবার আজকে এতটাই থাক, এতটাই মানে থিওরি। এটা পরের দিনকে কিছু প্রমাণ আছে, মানে বেসিক্যালি এখানে প্রমাণই বেসিক্যালি করতে দেয়। আর ওই শর্ট প্রশ্ন, এগুলোতে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসে, ভালো করে এই যেগুলো করালাম শর্ট প্রশ্ন আসে। আমরা আজকে কি কি শিখলাম সাম আপ করি। চিহ্ন দিয়ে আগে শুরু করি। চিহ্ন, কি কি চিহ্ন শিখলাম? 3টে চিহ্ন শিখলাম। দুটো শিখলাম সাজ দ্যাটের, একটা কোলন, একটা দাড়ি, কোলন দাড়ি, আর একটা উপসেট অধিসেটের চিহ্ন শিখলাম, ঠিক আছে। উপসেট অধিসেটের চিহ্ন শিখলাম। যদি সেরকম করে বলি তাহলে 4টে চিহ্ন শিখলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা আমরা যে সেকেন্ড ব্র্যাকেট এইগুলো দিয়ে যে
বোঝানো হয় সেট, এটাও জানতাম না, এটাও শিখলাম। আর কি শিখলাম, সেট কাকে বলে শিখলাম, ঠিক আছে। তারপর কি শিখলাম, দুটো পদ্ধতি শিখলাম, রোস্টার পদ্ধতি আর প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। তারপরে আর কি শিখলাম, সসীম সেট, অসীম সেট, অর্থাৎ ডেফিনাইট যার মান থাকবে বা ডেফিনাইট ভ্যালু থাকবে, মানে অর্থাৎ এলিমেন্ট নাম্বারটা আমি জানবো, বা অসীম নাম্বার অফ এলিমেন্টস থাকবে সেখানে। আর কি শিখলাম, আর শিখলাম হচ্ছে উপসেট, অধিসেট, যথার্থ উপসেট। এগুলো কোয়েশ্চেন দেয়, মানে এরকম দুটো সেট দিয়ে বলবে এটা কি এটা যথার্থ উপসেট, বা এটা কি ধরনের সেট বলে 4টে অপশন 5টা অপশন, এগুলো এমসিকিউতে মেনলি থাকে সেটের, ঠিক আছে। ঠিক আছে, গেল। এবার মানে পরের দিন কি আসল ক্লাস, আজকে তো জাস্ট বেসিকগুলো, বেশি আসল কিছু না, মানে আজকেরগুলো করতে হবে। যাই হোক চলো, ঠিক আছে, গেল। এরপর এরপর পরের দিনকে যে লগুলো আছে, ডি মর্গান, ঠিক আছে, এইসব লগুলো যেগুলো আছে এবং নিজেদের মধ্যে যে প্রমাণগুলো আছে সেগুলো করবো, পুরো ডিটেলসে করবো। পরের ভিডিওটা হতে পারে বড় হবে, সেটা বেশি সময় দেবো না, ইচ্ছে করেই দেবো না, কারণ সেটটা এমন কিছু ইম্পর্টেন্ট নয় যে ওটাতেই বেশি সব অঙ্ক করতে, মানে কি বলবো, অনেক জিনিস আছে, পারমিশন কম্বিনেশনে অনেকগুলো লেকচার ইচ্ছে করে দিয়েছি, কারণ ওটা একটা ফান্ডামেন্টাল জায়গা, ফান্ডামেন্টাল সেটটা ফান্ডামেন্টাল জায়গা, খুব তাড়াতাড়ি ওই জিনিসটাকে করে নেওয়া যায়, ঠিক আছে। বেসিক্যালি থিওরি, এই সেটের কনসেপ্ট আর পারমুটেশন কম্বিনেশন কনসেপ্টে আমরা প্রবাবিলিটি স্টার্ট করবো সেপ্টেম্বরের প্রথম দিকেই হয়ে যাবে, আশা করি আগস্টের শেষ অবধি হয়ে যাবে সেট থিওরি। আমি তো রেগুলার ভিডিও হয়তো দিতে পারছি না, ওই জন্য আরও দেরি হচ্ছে, রেগুলার ভিডিও দিলে হয়ে যেত, ঠিক আছে, কিছু সমস্যার জন্য দিতে পারছি না, ঠিক আছে। তো এইটা গেল, পুরো বুঝে গেল প্ল্যানটা। আর আরেকটা আমি যেটা বলে দিই, এখানে একটু বলে দিচ্ছি, যারা ভিডিওগুলো দেখছো তারা ভাবছো হয়তো যে ক্যালকুলাস, আমি এখন ক্যালকুলাস একটা বড় জিনিস, ক্যালকুলাস, ঠিক আছে। এবার ক্যালকুলাস জিনিস আমি শুরুই করিনি, ভাবছো হয়তো ক্যালকুলাস দাদা শুরুই করছো না করছো। আমি এক কাজ করবো, আমি যেটা ভেবেছি ক্যালকুলাস জিনিসটা কীভাবে করবো। দেখো ক্যালকুলাসে তোমরা এখন 11-এ আছো, 11 এইসব আছে, তো ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের যে পার্টটা তোমাদের জাস্ট ওইটুকুন আছে, লিমিট, কন্টিনিউটি, তারপরে ডিফারেন্সিয়েশন, ব্যাস শেষ, তাই তো। কিন্তু 12-এ লিমিটও আছে, কন্টিনিউটিও আছে, তো তোমাদের লোকাস আছে, লোকাস বলতে সিলেবাসে নেই বাট আছে বইতে, তো এগুলো আছে। আবার 12-এ গিয়ে ডিফারেন্সিয়েশন তো আছে, ফার্স্ট পার্টটা মানে ডবল ডিফারেন্সিয়েশন আছে, মানে ওটা সেকেন্ড পার্ট, ঠিক আছে। তারপর ইন্টিগ্রেশন আছে, 12-এ এগুলো আছে, 11-এও আছে আর 12-এও আছে। তো আমি যেটা করব, আমি সেপ্টেম্বরে মোটামুটি সেকেন্ড উইক ধরে রাখো, একটা ওয়ান শট আসবে, ওয়ান শটটা একটু বড় হবে, আমি বলে দিচ্ছি, ওয়ান শটটা একটু বড় হবে। ওই ওয়ান শট ভিডিওতে পুরো ক্যালকুলাস নিয়ে আলোচনা হবে, পুরো ক্যালকুলাস ডিটেল, একটু বড় হবে, একটু না অনেকটাই বড় হবে, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা মতো ভাগ করে দেখো, ঠিক আছে। আমি চাইছি না যে, আমি কেন ক্যালকুলাসের এটা চাইছি না, আমি একটুখানি টাইম নিয়ে বলছি, তোমাদের টাইম যাচ্ছে আমি জানি, যাই হোক একটু টাইম নিয়ে আমি বলছি ক্যালকুলাস কেন আমি পার্ট করে করাতে চাইছি না। এই জন্য করাতে চাইছি না ক্যালকুলাস পার্ট করে, কারণ ক্যালকুলাস আমি পার্ট করে করাবো তো কী হবে, একটা কন্টিনিউটি দরকার, যেটা বললাম কন্টিনিউটি, ওটা গ্রাফের কন্টিনিউটি অঙ্কে, এটার একটা কন্টিনিউটি দরকার। এবার হতে পারে আমি ধরো আজকে একটা ভিডিও দিলাম, ঠিক আছে, এবার আমি ভাবলাম কালকে দেবো, কোনো কারণে দিতে পারলাম না। এবার তোমরা একটা ফর্মুলা প্র্যাকটিস করছো, এই করছো, ঠিক আছে, এবার সেই জিনিসটাকে তুমি অ্যাপ্লাই করতেই পারছো না, আমি পরের পার্টে যাচ্ছি না, বা অ্যাপ্লাই করে বসে আছো, পরের পার্টটা শিখছোই না, বা অন্য কোথাও থেকে তোমায় শিখতে হচ্ছে, ওই কন্টিনিউটি ব্রেক হয়ে যাচ্ছে একটা আমার জন্য। তা আমি কি করবো, যে আমি একটা ওই সময় একটা ফ্রি টাইম পাবো, আমি পুরো একেবারে দিয়ে দেবো, যে পর দিয়ে দেবো। তুমি তোমার সুবিধা মতো, তুমি যতটা একবারে নিতে পারবে, তুমি যতটা করতে পারবে একেবারে, তুমি তোমার মতো করে করবে। অর্থাৎ তুমি আজকে ধরো 1 ঘন্টা দেখলে, 1 ঘন্টা তোমার যতটা হলো তুমি ওই জিনিসটাকে করলে, এবং প্রত্যেকটা করার পর আমি ব্রেক করে বলে দেবো যে এইটা আগে প্র্যাকটিস করো, তারপরে গ্যাপ দিয়ে পরেরটা করো। তো এতে কি হবে, তুমি তোমার সুবিধা মতো পুরো লেকচারটা কমপ্লিট করে ফেলতে পারবে, মানে ক্যালকুলাসের যে পার্টগুলো আছে পুরো কমপ্লিট করে ফেলতে পারবে। তো তোমাকে আর আমার উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে, তুমি তোমার মতো করে দিতে পারবে। আর আমি যদি একবারে ওই জিনিসটা দিয়ে দিই, তাহলে তুমি তোমার মতো করে নিলে, আমারও মানে ওই যে একটা থাকে না যে দিতে হবে, তারা একটা থাকে যে এটা দিতে হবে, এবার কিছু কাজ থাকে যেগুলো ফেলে করাও যায় না, বুঝতেই পারছো, হ্যাঁ এমন কিছু কাজ থাকে না। যাই হোক,
মানে হয়ে ওঠে না, বিভিন্ন কারণে হয়ে ওঠে না। যাই হোক, ঠিক আছে, আমি এই জিনিসটা করবো, আমি ভাবছিলামই। আর আরেকটা যে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিরও আমি একটা ওয়ান শটই দেবো ত্রিকোণমিতি, কারণ ত্রিকোণমিতি অনেক চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলোকে সাম আপ করে যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তো অসুবিধা নেই, ত্রিকোণমিতি। যদি নাও হয়ে থাকে তাহলেও দেখবে খুব ভালো লাগবে, ওটাও একটু বড় ভিডিও হবে, ওটাও দেবো আমি সেপ্টেম্বরে, ওয়ান শটে সব ভিডিওগুলো আসবে, ঠিক আছে। এগুলোকে আমি কেন করছি, পারমিউটেশন কম্বিনেশন, এগুলোকে আলটিমেটলি আমি ওয়ান শটে একবার বলবো, কিন্তু আমি এগুলোকে ইচ্ছে করে বোঝাচ্ছি এই কারণে, কারণ এইগুলো হচ্ছে কি বলবো বলো তো, মানে 11-এর যে মজার অঙ্ক হচ্ছে এগুলো, 11-এর মজার অঙ্ক হচ্ছে এগুলো, মানে বাকিগুলো তো বোরিং টাইপস। হ্যাঁ, যাই হোক, বোরিং আর কি, ঠিক আছে। আমি এগুলো বোঝাচ্ছি, তারপর সরলরেখা বৃত্ত ওই ক্লাসগুলো করাবো, ঠিক আছে। তারপরে তোমাদের টেস্ট চলে আসবে নভেম্বরে, এই সময়টা টেস্ট আছে, অনেক স্কুলেই নেবে, আমি জানি না তো সব স্কুলে নেয় কি না, ঠিক আছে, ম্যাক্সিমাম স্কুলেই নেয় আর কি, ঠিক আছে। তো ওই টেস্টগুলো তো 11 তো 11-এর টেস্টে হ্যাঁ ভালোই হয়, হ্যাঁ পাসও করে যাবে আশা করছি। পাস করেন অনেকেই, ম্যাক্সিমাম পাস করে না। 11-এর টেস্ট ইচ্ছে করে মানে টাফ করে যাতে, তো যাই হোক ওটা ছাড়ো, 11 ছাড়ো, মোট কথা তোমরা শিখে নাও ব্যাপারগুলো, এটাই আমার যে বক্তব্য, শিখে নাও। আর ফাইনালে গিয়ে করবে, মানে ফাইনাল মানে 12-এর ফাইনাল বলছি না, 11-এর ফাইনাল, ঠিক আছে, ওখানে গিয়ে করবে ভালো মতো করে। আর আমি যেটা বললাম ওই জিনিসটা আমি করব, ঠিক আছে। তোমরা তোমাদের মতো সময় করে দেখে নিও, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, বাই বাই, গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।